উলুবেড়িয়া মেডিকেলে মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর, ধর্ষণেরও হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ অস্থায়ী হোমগার্ড এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। উলুবেড়িয়া থানায় অভিযোগ জুনিয়র ডাক্তারের গ্রেফতার, মূল অভিযুক্ত হোমগার্ড সহ 3 জন। এ নিয়ে রাজনীতির হাওয়াও গরম। বুধবার বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে তুমুল ধস্তাধস্তি। ঘটনার সূত্রপাত সোমবার কালীপুজোর সন্ধে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এই হাসপাতালেই এক আত্মীয়কে ভর্তি করেন উলুবেড়িয়া ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল। অভিযোগ করেন হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। এরপরেই তিনি দলবল নিয়ে চিকিৎসকদের রেস্ট রুমে ঢুকে পড়েন। অভিযোগ মহিলা জুনিয়র ডাক্তারের সঙ্গে জুড়ে দেন বচসা। এও অভিযোগ তিনি ওই মহিলা জুনিয়র ডাক্তারকে মারধরও করেন। হাসপাতাল থেকে বেরোলে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। আমার হাত মুছে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা। একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে। সোমবার রাতে উলুবেড়িয়া থানায় অভিযোগ জানান মহিলা জুনিয়র ডাক্তার, যার ভিত্তিতে গ্রেফতার করা হয় অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল এবং তার এক সঙ্গীকে। মঙ্গলবার আরও একজনকে গ্রেফতার করা হয়। সোমবারের ঘটনায় রাজনীতির হাওয়া গরম। উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সকালে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান বিরোধী দলনেতা। উলুবেড়িয়ার যে ঘটনাটা খারাপ ঘটনা, যারা এইসব হুমকি অসভ্যতা করেছে সেই বাঁদরগুলো যা যা শাস্তি হওয়ার পুলিশ দিক। মালদায় যখন একজন ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হলো আর তার জন্য অভিযুক্ত হচ্ছেন আরজি করের জুনিয়র ডাক্তার, তখন এদের দেখা যায়নি কেন? প্রতিবাদীদের দেখা যায়নি কেন? মধ্যপ্রদেশে তো নার্সকে সরকারি হাসপাতালের মধ্যে খুন করে দিল, তখন আপনাদের বিপ্লব কোথায় থাকে? একের পর এক হাসপাতালে বিজেপি শাসিত রাজ্যে আপত্তিকর কাজকর্ম চলছে। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে ধৃতদের জেল হেফাজত। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার 4 জনের জেল হেফাজত। ধৃতদের 5 দিনের জেল হেফাজত দুর্গাপুর আদালতে। পুলিশ করা হয়েছিল, তাদের বেল পিটিশন তারা মুভ করেছে। বেল অ্যাকর্ডিংলি রিজেক্ট হয়েছে। ওরা পুলিশ টিআই প্যারেড চেয়েছিল, যেটা আমরা আগে ইনিশিয়ালি আমাদের যেদিন 12 তারিখে মুভ করেছিলাম আমরাও টিআই প্যারেড চেয়েছিলাম। তো টিআই প্যারেড আজকে অ্যালাউ করেছে। 24 তারিখ টিআই প্যারেড হবে 5 জনের, কারণ ওর যে বন্ধু ছিল তাই অলরেডি আইডেন্টিফাইড, তার টিআই প্যারেড হচ্ছে না। পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার করলো যে হোয়াটসঅ্যাপে যে চ্যাটিং ছিল বিটুইন দি পার্টিস, মানে ভিকটিম প্লাস তার বন্ধু, এই রিলেটেড কোনো চ্যাট যদি থেকে থাকে বা সেটা যদি ডিলিট হয়ে থাকে সেটা যেন রিট্রিভ করতে পারে শুধু কোর্ট অর্ডার এবং কোর্টের ইন্টারনেট থেকে, কোর্টের সামনে বসে, ম্যাজিস্ট্রেটের সামনে বসে, সেটা কোর্ট অ্যালাউ করেছে ফর দি সেক অফ ইনভেস্টিগেশন। 27 তারিখে আবার ফার্দার ডেট। গত ডেটের আগের ডেটে আমরা 2 জন অ্যাকিউজ পার্সনকে প্রোডাকশন করানো হয়েছিল। তারা গতকাল তাদের স্টেটমেন্ট লানের ম্যাজিস্ট্রেটের কাছে বলেছেন। বাকি যে 5 জন অ্যাকিউজ পার্সন ছিল তাদেরকে আজকে প্রোডাকশন করা হলো। আজকে বেল মুভ করেছিল ডিফেন্সের থেকে, আমরা সেই বেলের অবজেকশন দিয়েছি। তার বেল পেয়ারটা ছিল আজকে বেশি স্ট্রং। আমরা যেটা মনে হলো তার অ্যালিগেশন ছিল বা পয়েন্ট ছিল যে তার ক্লায়েন্ট রেপ করেনি। তো আমি আমাদের সিরিজ এভিডেন্স খুলে পেজ ওয়াইজ দেখিয়ে দিয়েছি যে কে কার কি ইনভলভমেন্ট আছে। ইনভেস্টিগেশন জেনুইনলি এগোবে, যেটা সত্যি সেটা সামনে আনার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। এই মামলায় আর কোনো ধোঁয়াশা নেই। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি চার্জশিট দেওয়ার। আমাদের আজকে একটা প্রেয়ার ছিল টিআইপির, সেই টিআইপির প্রেয়ারটা আমাদের কোর্ট লাইন করে অ্যালাউ করেছেন এবং 24 তারিখে মেয়েটি জেলে গিয়ে তার টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড হবে। আসি পরের খবরে। 2 মহিলার সঙ্গে হোটেলের ঘরে কাউন্সিলর, সেই ভিডিও ভাইরাল। অভিযোগ ভাইরাল ভিডিওয়ে যাকে দেখা গিয়েছে তিনি জলপাইগুড়ির মালবাজারের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার। তিনি মানতে নারাজ। তার দাবি ভিডিওটি এআই দিয়ে তৈরি।
এই ভিডিও নিয়ে তুলকালাম। মালবাজারের প্রাক্তন পুরপ্রধানের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের হাতাহাতিতে জড়ান কাউন্সিলরের মা এবং বউ। থানায় অভিযোগ জানিয়েছে দুপক্ষই। প্রথমে আঙুল উঁচিয়ে কথা কাটাকাটি, তারপর দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারধর, ইট তুলে মারার চেষ্টা। এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির মালবাজারে। একদিকে মালবাজারের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার, তাঁর মা এবং বউ, আর একদিকে মালবাজারের প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা সহ কয়েকজন। এই অশান্তি একটি ভাইরাল ভিডিও ঘিরে মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয়। অভিযোগ, তাতে হোটেলের ঘরে দুই মহিলার সঙ্গে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলর অজয় লোহারকে। আমার সেই ভিডিও বানায় এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। এই ভাইরাল ভিডিও নিয়েই মঙ্গলবার উত্তেজনা। মালবাজারে একটি সরকারি স্কুলের সামনে রাস্তায় হাতাহাতি। একদিকে প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা, আরেকদিকে অজয় লোহার এবং তার মা এবং বউ। এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি স্বপন সাহার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হচ্ছে। ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে, মার আগের দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট ফেটে গেছে। এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই, আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে রক্ত হয়ে গেছে। ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ, এরা দুইজন, আর স্বপন শাহ আর তার বাপ্পা যে ড্রাইভার, তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাত দেয়। যে ভিডিও ভাইরাল হয়েছে, যে বিষয়ে আমি কিছু জানি না, আমি এর মধ্যে কোনো জড়িত না, আমি কিছু জানি না। আচানকই মানে আমাকে আক্রমণ করলো। তার মাকে নাকি মারা হয়েছে হাসপাতালে। খুব মিথ্যা কথা এটা। ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে। একদম নিজেদের ব্যাপার, কোনো বলা বলি নেই, আমাদের নিজস্ব ব্যাপার, আমরা সবাই মিলে মিটিয়ে নিয়েছি। জলপাইগুড়ির মালবাজার থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। মহেশতলায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা। মহেশতলার গোপালপুর মালিপাড়ার ঘটনা। মদ্যপ অবস্থায় দুই প্রতিবেশী যুবক বরুণ মণ্ডল ও চিরঞ্জিত মিত্রের বচসা, হাতাহাতি। এরপর ভাই শুভঙ্করকে ডাকে চিরঞ্জিত। দুজন মিলে বরুণকে বেধড়ক মারধর করে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মৃত্যুর জেরে এলাকায় উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ, র্যাফ। অভিযুক্ত দুই ভাইকে পাকড়াও। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই ধৃতের 29 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। আমার বাবা আসছিল কাজ দিয়ে, এসে একটু ড্রিঙ্ক করেছিল, একটু গালাগালি হয়েছিল, দুজনের মিডিলে কথা কাটাকাটি হয়েছিল। ওই কথা কাটাকাটির মধ্যেই এবার সবাই ছাড়াছাড়ি করিয়ে দিয়েছিল। তার মধ্যে আমার বাবাকেও পাঠিয়ে দিয়েছিল, এই ছেলেটাকেও পাঠিয়ে দিয়েছিল। আর তার মধ্যেই আমার বাবাকে ওখানেই মারতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, ওদের সাথে কোনো আমাদের রিলেশানই নেই বা কোনো কথাবার্তা নেই। একই শরীরে কিছু ছিল না। ঠিক আছে, রোগা বুকের মধ্যে এমনিভাবে পা তুলে দাঁড়িয়েছে, লাঞ্চ ফাটিয়ে দিয়েছে ভেতরে। এই একটা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার ছিল আমাদের বরুণ, এবং কালকেও অত্যধিক, মানে হি ওয়াজ ইন ডিপ ইনএব্রিয়েটেড স্টেট। সাইকেলে আস্তে আস্তেও মানে নিজেকে ঠিক ব্যালেন্স রাখতে পারছিল না, এবং মদ খাওয়ার পরে গালাগালি করার একটা ট্র্যাক রেকর্ড আমরা এখন পর্যন্ত যেটা ট্রান্সফার করেছি সেটা পেয়েছি। সেই গালাগালি থেকেই একটা উত্তেজনা, তারপরে এই যে দুই মিত্র ভাই মিলে তার সঙ্গে তাদের একটা স্কাফলিং, এবং হি সাকাম টু ইনজুরিজ। প্রাথমিকভাবে আমরা বডিতে কোনো অস্ত্রজনিত আঘাত ইত্যাদি পাইনি। পোস্টমর্টেম আজকে হবে। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বরুণের স্ত্রী তপতি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে। শ্রীরামপুরে ওয়ালস হাসপাতালে শিশু চুরি। বৃহস্পতিবার কোন্নগরের বাসিন্দা সন্তানের জন্ম দেন। আজ হাসপাতাল থেকে শিশুকন্যা নিয়ে চম্পট। এক মহিলার বিরুদ্ধে শিশু নিয়ে পালানোর অভিযোগ। ঘণ্টাখানেকের মধ্যেই সদ্যজাতকে উদ্ধার করে পুলিশ। শিশু চুরির অভিযোগে মহিলা গ্রেফতার। 7 দিন হয়েছে সিজার হয়েছে আমার আজকে ছুটি ছিল, ছুটি করিয়ে নিচ্ছে। আমি নিয়ে এসে বসিয়েছিলাম, বসিয়ে গাড়ি করতে গেছি, আর একটা মুসলিম বউ এসে বসেছিল ওর কাছে, বসে বলে আমাকে একটু বাচ্চাটা দেবে। আমার বউ তো বুঝতে পারিনি, বৌদিটা ওর বাচ্চাটাকে দিয়ে ওর কোলে দিয়ে দিয়েছে। ওর একটুখানি নেবো, আমারও মেয়ের বাচ্চা হয়েছে না, ও শিশিতে আছে 6 মাস ধরে, একটু দেবে আমার ইচ্ছে করতে দিয়েছে, ওকে নিয়ে পালিয়ে গেছে।
সদ্যজাত একটা শিশু 6 দিনের, তার মা তাকে নিয়ে বসেছিল। সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন, একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর। খানিকক্ষণ পরে তো যা হয়, একটু কোলে নিয়ে দেখি। এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে, এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায়। সিসিটিভি ফুটেজটা নিয়ে থানার যে আরটি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয়, ছবিটাও সার্কুলেট করা হয়। এত বড় একটা ইনসিডেন্ট, সাথে সাথে ওরা 3 মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে সেম অবয়ব সমেত একজনকে ধরে ফেলে। কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিল, আরো কিরকম কোনো প্ল্যানিং ছিল কিনা, সমস্ত আমরা খতিয়ে দেখছি। উদ্ধারকারী পুলিশ অফিসারকে পুরস্কৃত করেন এসপি অমিত জাভালকে। ট্রাফিকের যে অফিসার আমাদের এই কাজটা করেছে, কাজ মানে প্রম্পটনেস, সাথে সাথে নাকা চেক করা, ছবি মিলিয়ে একজনকে ডিটেন করা, এত তাড়াতাড়ি কাজ আপনারা হয়তো সিনেমায় শুনে দেখেন। তো সেইটার জন্যই ওকে মাননীয় সিপি স্যার ওনার তরফে আপাতত 10,000 টাকা একটা রিওয়ার্ড মানি ওনাকে এবং তার টিমকে আমরা দিচ্ছি। পরবর্তীকালে এমনি নর্মাল প্রসেসে যেটা রিওয়ার্ড হয় সেটা দেওয়া হবে। তার জন্য আমরা চন্দ্রনগর পুলিশ কমিশনের তরফ থেকে খুবই আনন্দিত বোধ করছি। জলমগ্ন খানাকুলে চাষের ক্ষতি। এখনো জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বিপদ। এখনো বিঘার পর বিঘা জমি জলমগ্ন। চাষের জমিতেই আগাছা কচুরিপানা। একবারে ডুবে আছে, জ্যৈষ্ঠ মাস থেকে জল মাঠে একটু ডুবে, একবারে আষাঢ় মাস থেকে একবারে পুরো ডুবে আছে। আর জমিতে সব পানা বর্মা উসে হয়ে ভর্তি হয়ে গেছে, চাষ তো কিছু হচ্ছে না। এখন তো জল নিকাশির রাস্তা নেই। যদি এক মানুষ জল হয়ে থাকে তাহলে কি করে হবে? কিছুই তো হচ্ছে না। বন্যার জল, বৃষ্টির জল সব জমে রয়েছে, পরিস্থিতি খুবই খারাপ। শসা হতো, সরষে হতো, লঙ্কা হতো, তা মূলের ওই চাষ সবই হতো, কিন্তু কিছুই করতে পারা যাচ্ছে না। এই জ্যৈষ্ঠ থেকে জল ঢুকেছে, জল আর বেরোচ্ছে না, পাট সব চলে গেছে। তাহলে পয়সা করে কোথায় পাবো, কি করে চলবে সংসার? এবছর অনেকগুলো বন্যা হয়েছে এবং বৃষ্টিটাও যেহেতু বেশি হয়েছে, চাষিদের খুব ক্ষতি হয়েছে। অরোরা খালের ওপর হচ্ছে একটা সুইলিশ গেট হচ্ছে শোষাখালীতে, তো সেই জন্য জলটাও অনেকটা ঘেরা রয়েছে। কাজটা হোক, আমরা চাই পরবর্তীকালে চাষবাসের সুবিধা হবে। আলোচনা করছি যে যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে জল নিকাশি করা যায় এবং হচ্ছে চাষিদের চাষ করার ব্যবস্থা করা যায়। উত্তরবঙ্গে দুর্যোগের জের। আলিপুরদুয়ারে সবজির দাম আকাশ ছোঁয়া। দুর্যোগ প্লাবনে চাষের ব্যাপক ক্ষতি। প্লাবন বিধ্বস্ত এলাকায় সবজির দাম বেশি। বেগুন, ফুলকপি, লঙ্কার দাম আকাশ ছোঁয়া। চাষের ক্ষতিতেই দাম বৃদ্ধি, দাবি বিক্রেতাদের। বন্যাতে যে সবজির দাম বাড়তে গৃহস্থ মাল, অনেক মাল নষ্ট হয়েছে। অনেক সবজি আমরা যেখানে আগে 10 কিলো বেগুন আনতাম, সেখানে এখানে 2 কিলো বেগুন এনে বিক্রি করতে লাগতে হতো, কারণ আমাদের কেনাই পড়তেছে 80 টাকা 90 টাকা। তো আমরা বেচবো কি, খাবো কি? সাধারণ লোক যেখানে আধা কিলো 1 কিলো বেগুন নিত, এখন সেখানে এসে 250 গ্রাম বেগুন নেয়, 100 গ্রাম বেগুন নেয়। সবজির দাম এত হটহুট করে বাইরে গেছে, মানে আমাদের দোকানদারি করার সমস্যা হয়ে গেছে। কাস্টমার জিনিস নিচ্ছে না ঠিক মতন, নষ্ট হচ্ছে ফসল, জিনিসের দামও বাড়তেছে। খাবে কি? লোক কি খাবে, আমরা কি খাবো? বন্যা হওয়ার পরে তো সবজির দাম তো অনেকটাই হাই। আজকে বাজারে 120 টাকা করে কিলো বেগুন যাচ্ছে এবং ফুলকপি প্রায় 100 টাকা 80 টাকা করে যাচ্ছে। সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই বন্যাতে অনেকেরই ফসল নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন সবজির দাম বেশি হওয়াতে আমাদেরই কিনতে হিমশিম হচ্ছে। তো সাধারণ মানুষের আরও কষ্ট হবে এই বন্যার কারণে। ধানের জমিতে পোকার হানা। কালনায় ধান চাষে ব্যাপক ক্ষতি। ধুলোর মতো গুড়িয়ে যাচ্ছে ধান। ওষুধ দিয়েও আটকানো যাচ্ছে না পোকা। দুশ্চিন্তায় কালনা 2 নম্বর ব্লকের ধান চাষিরা। শোষক পোকা এবছর ব্যাপক হারে। আমরা একবার করে ওষুধ দিয়েছি, তাতেও মানিনি। দ্বিতীয়বার দিয়েছি, এখন থেমে আছে। তারপরে ধান যদি যখন পাকবে তখন আবার কি হবে জানি না, লাগবে কি লাগবে না, কিন্তু মাঠে শোষকের হার ব্যাপক। মানে একদম পুরো ধান কি খেয়ে নিচ্ছে? হ্যাঁ, ফুলবার আগেই বহু জমির ধান খানিকটা করে নিয়ে একদম খড় করে দিয়েছে। এই যে কন্ডিশনটা চলছে, বাদামি শোষক পোকা সাধারণভাবে হয় কি, বেশি ঘন করে গাছ মরলে, গাছে বেশি সার দিলে, আর মেন যেটা হয় মাজরা পোকার জন্য বেশি ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে না, আমার আজকে জমি যে বন্ধু পোকা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
যে চাষি মাছ ধরার জন্য যত বেশি ওষুধ দেবে তার জমিতে তত বাদামি শোষক পোকার একটা প্রকোপ দেখা যাবে। বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে আমরা জানাচ্ছি, এদের আমরা সচেতন করছি যাতে ডিলারদের কাছে আসলে ডিলারের সঠিক ওষুধ দেয়। উৎসবের মরশুম এখনো শেষ হয়নি, আগামীকাল ভাইফোঁটা, আর এই ভাইফোঁটায় ঝলমলে আকাশ। আজ এবং কাল রাজ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সকালে কুয়াশার সম্ভাবনা কিছু জায়গায়, মূলত পাহাড় ও উপকূল লাগোয়া এলাকায় কুয়াশা। দক্ষিণের বাকি সব জেলায় ঝলমলে আকাশ। আগামী দুদিনে তো শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। 24 তারিখে দক্ষিণ 24 পরগনা জেলাতে, মূলত সুন্দরবন এলাকা, এইসব এলাকাতে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 25, 26, 27 এই 3 দিনে উপকূল জেলাগুলিতে, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে এক দু জায়গা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে আগামী দুদিনে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তৃতীয় দিনে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25, 26 তারিখেও উত্তরবঙ্গে উপরের 5টা জেলাতে এক দু জায়গা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন। তার আগে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ শেষ। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম কি এবারের ভোটার তালিকায় রয়েছে? থাকলে কতজনের নাম রয়েছে, কতজনের নাম বাদ গিয়েছে, এসবই মিলিয়ে দেখা হয়েছে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। তার আগে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। তার আগে শেষ করা হলো ভোটার তালিকা ম্যাপিং এর কাজ। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় 2002-এ। সেই ভোটার তালিকার সঙ্গে এবারের তালিকা মিলিয়ে দেখেছে নির্বাচন কমিশন। কমিশনের ভাষায় ম্যাপিং 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কতজনের নাম এখন ভোটার তালিকায় রয়েছে, কতজনের নাম বাদ গেছে, এ সবই খতিয়ে দেখা হয়েছে। জানা গেছে রাজ্য জুড়ে 2002-এর ভোটার তালিকায় যতজনের নাম ছিল তার 52% নাম এখনকার ভোটার তালিকাতেও রয়েছে। এই শতাংশ সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে, 68% বেশি ভোটারের নাম রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 65.69%, পুরুলিয়ায় 63% সামান্য বেশি, পূর্ব বর্ধমানে 61.56%, বাঁকুড়ায় 60%, বীরভূমে 55%, মুর্শিদাবাদে 52-এর বেশি, নদিয়ায় 52%, ঝাড়গ্রামে 52%, দক্ষিণ 24 পরগনায় 50%, উত্তর 24 পরগনায় 42%। রাজ্যের মধ্যে সবচেয়ে কম পশ্চিম বর্ধমানে 40%, কালিম্পংয়ে 65.29%, দক্ষিণ দিনাজপুরে প্রায় 59%, মালদায় 54.49%, উত্তর দিনাজপুরে 54%, আলিপুরদুয়ারে 53.73%, কোচবিহারে 46%। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, 2টি জেলা বাদে বাকি জেলায় ভোটার তালিকা ম্যাপিং এবং ডেটা এন্ট্রির কাজ হয়ে গেছে। দার্জিলিং ও জলপাইগুড়িকে আরও 3 দিন সময় দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর চালু হলে এই ম্যাপিং করা লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরবে নির্বাচন কমিশন। তালিকা যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআইআর বিরোধিতায় তৃণমূলের সমাবেশ। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সমাবেশ। এসআইআর নিয়ে নেতা কর্মীদের টিএমসির বার্তা। শীর্ষ নেতৃত্বের কি বার্তা থাকবে, আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সমাবেশটি হওয়ার কথা রয়েছে। সমাবেশ করার মূল কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাদের জেতার ব্যাপারে তারা কতটা আত্মবিশ্বাসী সেটা বারবার, তারা কতগুলি বিধানসভা আসন পাবে সেই সংখ্যার ভিত্তিতে তারা ইতিমধ্যে প্রচার শুরু করেছে। একই সঙ্গে সাম্প্রতিক সময় কখনো জাতীয় নির্বাচন কমিশন, কখনো বা এই মুহূর্তে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী যারা বিজেপি, তাদের তরফ থেকে এসআইআর নিয়ে যে মন্তব্য করা হচ্ছে তার প্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য হচ্ছে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা গেফার্সের আন্দোলন করবে এবং সেই আন্দোলনকে তারা দিল্লি পর্যন্ত নিয়ে যাবে। এসআইআর হলে বিভিন্ন জায়গাতে তৃণমূলের যারা ব্লক ভিত্তিক যারা নেতারা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, যারা মূলত নির্দিষ্ট
তলায় বাড়ি বাড়ি থেকে জনসংযোগের কাজটি করেন, তাদের ভূমিকা কি হতে চলেছে এবং সাংগঠনিক ভাবে তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টিকে নিয়ে কিভাবে প্রচার পর্ব সামলাবে, এই বিষয়টাই মূলত হচ্ছে সমাবেশ থেকে উল্লেখ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে সাংগঠনিক রদবদল তৃণমূলের শেষের পথে প্রায়, এবং বিভিন্ন জনসংযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তাদের যে বক্তব্য তাও তুলে ধরা হয়েছে। এবার এই গোটা পরিস্থিতিতে এসআইআর এর আবহকে সামনে রেখে তারা কি ধরনের প্রচার পর্বে যাবে এবং মানুষের কাছে পৌঁছবে সেটা বলার জন্য এই সমাবেশ করতে হবে। বেশ, ওদের বৈঠক করে করুক, কিন্তু ওই বসেই থাকতে হবে, উঠতে পারবে না। এই রাজ্যে ওঠার মতন শক্তি ওদের নেইও, হবেও না, কারণ বাংলার মানুষ দেখে নিয়েছেন সিএএ করে কিচ্ছু হয়নি। তো 19-এও চেয়েছিল, 24-এও চেয়েছিল, হয়েছে কি? হয়নি। এসআইআর না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না বলে বিজেপির দাবি। বিহারেও তৃণমূল বিরোধিতা করেছিল, কিছু হয়নি, এখানেও। ছেড়ে দিন না, ওরা বলুক, বাংলার মানুষের যেটা করার সেটাই করবে। এসআইআর এর আগে সিএ নিয়ে প্রচারে জোর, সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। সিএ বৈঠকে বঙ্গ বিজেপিকে নির্দেশ, আর কি নির্দেশ দেওয়া হলো আরো ডিটেল জানাবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এসআইআর এর আগেই বঙ্গ বিজেপি সিএ নিয়ে জোর কদমে প্রচারে নামতে চলেছে, তা আজকের বৈঠক থেকেই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য বিজেপি নেতৃত্বকে, এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। কি কি নির্দেশ দেওয়া হয়েছে? প্রথমত বলা হয়েছে সিএ নিয়ে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে, জেলায় জেলায় দরকার পড়লে বুথে বুথে ক্যাম্প করে প্রচার চালাতে হবে। সিএ শিবিরের মাধ্যমে নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করতে হবে। যারা ধর্মান্তর বা নিজের ধর্ম বাঁচানোর জন্য এ রাজ্যে বা এদেশে এসেছেন, তাদের কৃষকরা স্পষ্ট করতে পারবে না কেউ, এমন যে আশ্বাসবাণী, সেই আশ্বাসবাণী শোনা গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের গলায়। সেটাকেই বাস্তবে কার্যকরণের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আগামী 3 মাসের মধ্যেই সিএ নিয়ে সমস্ত গোটা রাজ্য জুড়ে, গোটা প্রত্যেকটি জেলায় জেলায় প্রচার এবং শিবির বা ক্যাম্পের মাধ্যমে সেই প্রচার চালাতে হবে। শুধু তাই নয়, ব্লকে বা মন্ডল স্তরে কমিটি গঠনের মাধ্যমে সেই কাজ করতে হবে। এমনকি প্রতিটি মাসভিত্তিক রিপোর্ট, যে কোথায় কোথায় কোন কোন জেলায় কোন কোন বনে সিএ ক্যাম্প বেশি পরিমাণে হচ্ছে, সেখানে মানুষের রেসপন্সিবা কেমন, সেই গোটা বিষয়টিকে রিপোর্ট আকারে পেশ করতে হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, এমনটাই নির্দেশিকা এসেছে বিএল সন্তোষ, সন্দীপ মালব্য, সতীশ চন্দের মতো কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে। এবং বিভিন্ন এলাকাগুলিকে বেছে বেছে সেই এলাকাগুলির উপর জোর দেওয়ার নির্দেশ এসেছে। কোন কোন এলাকা? মতুয়া অধ্যুষিত এলাকা, বনগাঁ, রানাঘাট, নদিয়ার মতো জায়গা। এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সিএ নিয়ে জোর কদমে প্রচারে নামার ভাবনায় নিতে বলা হয়েছে বঙ্গ বিজেপিকে। সুতরাং কথা বলাই যায়, আগামী বিধানসভা নির্বাচনের আগে যখন এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি বঙ্গ রাজনীতিক কার্যত উত্তাল, সেই আবহে সিএ কেউ হাতিয়ার করতে চাইছে, ইস্যু হিসেবে ব্যবহার করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্বে, সে কথা বলাই বাহুল্য। প্রিয়াঙ্কা, উনি চাইলে উনি এসআইআর পশ্চিমবঙ্গে করতে দেবেন না, এবং সময়ের মধ্যে এসআইআর শেষ না হলে, অর্থাৎ ভোটার তালিকা তৈরি না হলে ভোটও হবে না। বিহারেও সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল, তারপরে তো বিহারের এসআইআর তো আটকানো যায়নি, বিহারে ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, বাংলাদেশি এবং রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে এবং সেই তালিকাতেই ভোট হবে। চুচুড়ায় উদ্ধার রাশি রাশি ভোটার তালিকা, এসআইআর আবহে গঙ্গার পাড়ে উদ্ধার ভোটার লিস্ট, জেলা শাসকের দফতরের কাছেই উদ্ধার নথি। আজই শেষ হয়েছে ভোটার তালিকা মেলানোর কাজ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমনাথ। একদিকে ম্যাপিং, সেই ম্যাপিং এর মধ্যেই ভোটার তালিকা উদ্ধার। খুব স্বাভাবিক এই প্রশ্ন উঠছে, কোথা থেকে উদ্ধার, কিভাবে? হ্যাঁ দেখো, বড় প্রশ্ন উঠছে যেটা, যে হুগলি জেলা শাসক দপ্তরে থেকে ঢিলছোড়া দূরত্বে যে এই যে প্রিয়নগর, চুচুড়া প্রিয়নগর মাঠের ধার, নির্জন এলাকা, এই নির্জন এলাকায় গঙ্গার পাড়ে যেসব মানুষেরা, পথচলতি যে মানুষেরা আসে এবং মাঠের পাড়ে ঘুরতে যেসব মানুষেরা আসে, তাদের নজরে আসে যে একগুচ্ছ ভোটার তালিকা পড়ে থাকছে। এবং এটাই প্রশ্ন তারা তোলে যে এটা একদম যে ভোটার তালিকা এইভাবে যে পড়ে রয়েছে নির্জন এলাকায়, এতটা গুচ্ছ ভোটার তালিকা পড়ে রয়েছে,
এই প্রশাসনের নজরে আসেনি কেন, এতক্ষণ ধরে পড়ে রয়েছে, প্রশাসনের নজরে আসেনি কেন? এটা যদি যদি কোনো যারা সাইবার ক্রাইমে সাইবার 2 নম্বরই বা কোন রকম ভাবে তাদের হাতে 2 নম্বরী কারোর হাতে পড়ে, তাহলে কি হতে পারে? এই যে এই তালিকা এখানে এতগুচ্ছ তালিকা এখানে এলো কিভাবে, সেটাই এলাকার বাসিন্দারা প্রশ্ন করছে। বেশ, কে কারা ফেলেছে সেটা তো জানি না, কিন্তু পড়ে আছে। এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে, স্ক্যাম করে, তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে, তাহলে কার দায় কার? বসিরহাটের স্বরূপনগরে মানসিক ভারসাম্যহীন যুবক, স্বেচ্ছাসেবী সংগঠনের দেখভালে মমিনুর রহমান। আরো ডিটেল জানাবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, মানসিক ভারসাম্যহীন এই যুবক আইনের বেড়াজালে পড়ে গিয়েছে। হ্যাঁ দেখো, এই যে বাংলাদেশের মমিনুর রহমান বলে এক যুবক, যে 12 বছর বয়সে সে বাংলাদেশ ভারতবর্ষের যে সীমান্ত সেটা পার করে স্বরূপনগরের যে বিখারি সীমান্ত এলাকা সেই গ্রামে এসে ঢোকে, এবং যে সে 12 বছর বয়সে এবং ভারসাম্যহীন এবং গ্রামের ভিতরে সে কিন্তু বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। এলাকার মানুষ কয়েকদিন লক্ষ্য করার পরে সে না খেয়ে না দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অসুস্থ মতন হয়ে পড়েছে। এরপর এলাকার মানুষ এবং কয়েকজন যুবক তার দেখাশোনার ভার নেয়, কিন্তু এই গত 8 বছর ধরে তাকে কিন্তু খাওয়া দাওয়া দিয়ে তাকে কিন্তু এক কথায় বলা যেতে পারে যে তাকে রক্ষণাবেক্ষণ করছেন। এরপর এলাকার এক স্থানীয় সে খেয়ালবশত তার ফেসবুকে সেই আমিনুর রহমানকে নিয়ে একটা লাইভ করে এবং তাকে সে আজই জানায় যে এর বাড়ি কোথায়, কেউ যদি জানেন তাহলে সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং এই খবরটি তাহলে পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, এবং ভাইরাল হওয়ার পরে বাংলাদেশের থেকে তার বাবা মা এই যে ভাইরাল করেছিল, যে পোস্টটি করেছিল তার সঙ্গে যোগাযোগ করে এবং তার মারফত সেখান থেকে ভিডিও কনফারেন্সে তার ছেলের সঙ্গে কথা বলার পর সেখান থেকে যত রকম বাংলাদেশে তার যে ডকুমেন্টস আছে নাগরিকত্ব সবকিছু এখানে পাঠায়, এবং সেই সব নাগরিকত্বের প্রমাণ দিয়েছে এবং স্বরূপনগর থানায় দেওয়া হয়েছে, এবং সেগুলোকে নিয়ে সত্তর যাতে তাকে আবার পুনরায় বাংলাদেশে পাঠানো যায় তার চেষ্টা চালাচ্ছে, এবং গ্রামের মানুষও সেই চেষ্টা করছেন। এবং তার বাবা মা বাংলাদেশের থেকে কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেটা আর্জি করেছে যে অবিলম্বে ভারত সরকার তাদের ছেলেকে তাদের ঘরে ফিরিয়ে দিই। এখন দেখার কতদিনে কিভাবে ওই যুবক তার বাবা মার কাছে কত দ্রুত ফেরত যায়। কিভাবে জানতে পারলেন, কিভাবে আপনার ছেলে? ফেসবুকে পেয়েছিলাম ওর ফটোটা। কত বছর আগে হারিয়ে গিয়েছিল? 8 বছর আগে আমার ছেলে মিটিং ডায়েরি করা আছে, 8 বছর আগে। আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনার এটা কি আপনারই ছেলে প্রকৃত, জানেন তো? হ্যাঁ, এটা আমারই ছেলে। ওর নাম কি? আপনার ছেলের নাম কি? মমিন। আমার দাবি ভারত সরকারের কাছে আমার ছেলেটা আমার কাছে ফিরে দেওয়ার জন্য সেই ব্যবস্থা যেন সরকার থেকে করে। আমি একটা ফানি ভিডিও করি, পোস্ট করার পরে তখনই ওনারা কমেন্ট করে আমার কাছে যে এরকম ওই ছেলেটা আমাদের পরিচিত লাগছে, এই ছেলেটার পরিচয়টা আপনারা একটু বলবেন। ওরা অ্যাড করে দিয়েছিল, ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ওদের মিমো নাম্বারটা আমার সব দিয়ে দিয়েছিল। আর আমি ইমিডিয়েটলি তো আমাদের ওইদুল্লাহ গাজী ওনার সাথে যোগাযোগ করি যে আমাকে এরকম একটা কমেন্ট করেছে, ও আমার কমেন্টটা পড়িয়ে ওখান থেকে ইমো কিংবা ওদের ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগটা করে ওনাদের সাথে। 2016-17 নাগাদ এর যখন 12 বছর বয়স ছিল, এ তখন হঠাৎ তারালি হাকিমপুর এই সংলগ্ন এরিয়ায় ঘোরাফেরা করে। আমরা কিছু মানুষ একে জিজ্ঞাসা করি, কিন্তু এর কোনো কথাবার্তা বলতে পারে না। এইভাবে দীর্ঘ 8 বছর এখানে ও আমাদের মাঝেই আছে। প্রশাসনিক নিয়ম কানুন অনুযায়ী একে বাংলাদেশে ফেরত দেওয়া যায়, বাবা মায়ের কাছে ফেরত দেওয়া যায়, সেই চেষ্টা আমরা এই 3-4 দিন ধরে করে যাচ্ছি। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রুখতে কড়াকড়ি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ গুণগত মানের রিপোর্ট তলব, 7 দিনের রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনে। সরকারি হাসপাতাল ও সিএমওএসদের নির্দেশ, রিপোর্ট জমার নির্দেশ রাজ্যের স্বাস্থ্য সচিবের। ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে। ভাঙড়ে আইএসএফ এর হাতে আক্রান্ত তৃণমূল। আইএসএফ পার্টি অফিস উদ্বোধনে উত্তেজনা পরিস্থিতি। তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ, 3 তৃণমূল কর্মী জখম, দাবি শওকতের। অভিযোগ অস্বীকার নওসাদ সিদ্দিকী। নওসাদ সিদ্দিকী এখানে একটা মিটিং ছিল ভণ্ড, ও মিটিং করে
মাঝেরাইটে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলেরা ছেলে গোয়ালিয়াতে একটা জায়গায় বসেছিল, হঠাৎ করে এসে তাদেরকে মারধর করে। এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ ওরা করছে। আসলে ভাঁড়ে পায়ের তলা থেকে জমি যত সরছে, এই আইএসএফ এর লোকেরা, সমাজবিরোধীরা, তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে। পুলিশ যদি ওদের বিরুদ্ধে না ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, গণতান্ত্রিক পক্ষে জবাব দেবো। আমরা সুন্দরভাবে আমাদের লোকজনকে নিয়ে আমরা এসে পৌঁছালাম এই চিকের মাথায়, তারপর এখানে আসলাম। খবর পাচ্ছি আমরা যখন ফিরে যাচ্ছিল আমাদের বর্ষিয়ান মানুষ যথেষ্ট পরিচিত মুখ নজরুল বাবুর উপরে আক্রমণ করে। এবার এটাই মামলাটা আমরা হবে, আমরা ছেড়ে কথা বলবো না, ওরা নাটক করছে। এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে, আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এবার জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করবো। কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি, তাহলে পুলিশের উপর আর ভরসা যাবো না, ডাইরেক্ট এবার কোর্টে যাবো। আসছি পরের খবরে। রাস্তা খারাপ, রাস্তায় লাইটও নেই, এই ধরনের নানা সমস্যার কথাই পাড়ায় সমাধান শিবিরে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই কাজ শুরু নদিয়া এবং আলিপুরদুয়ারে। পাড়ার সমাধান ক্যাম্পে জানিয়েছিলাম, তারপরে এরা মিটিং বসিয়ে এটা রাস্তাটা হচ্ছে, আজকে কাজ শুরু হলো, আমরা খুব খুশি। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের প্রকল্প পাড়ায় পাড়ায় শিবির। সরকারি এই ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা, জল, আলো এবং নিকাশির মতো নানা সমস্যার কথা জানিয়েছিলেন নদিয়ার বাসিন্দারা। তারপরেই কাজ শুরু। যাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা কাজগুলো করতে পেরেছি। এই গ্রামের মানুষ ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরে তাদের দেয়ার প্রকল্পগুলোই আজকে আমরা ফাইনালি বাস্তবায়িত করতে চলেছি। নদিয়া জেলায় মোট বুথ 4686। সব বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প বসে। অভিযোগ জমা পড়ে ভুরি ভুরি। সমস্যার সমাধানে 17 অক্টোবর থেকে একাধিক বুথে কাজ শুরু হয়ে গিয়েছে। রাস্তা সারানো, রাস্তায় আলো বসানো হচ্ছে। মোট 1427টি প্রকল্পের কাজ চলছে বলে জেলা প্রশাসনের দাবি। প্রায় 1014 মতন আমরা একসাথে স্টার্ট করছি। এইগুলি মানে আরও সব টেন্ডার প্রসেসগুলি চলছে, তো এইগুলি আশা করছি আমরা জানুয়ারির মধ্যে সব করে দেবো। মঙ্গলবার থেকে আলিপুরদুয়ার জেলাতেও কাজ শুরু করেছে প্রশাসন। আমাদের পাড়া শিবিরে জমা পড়া সমস্যা মেটাতে এই প্রথম আলিপুরদুয়ারে কাজ শুরু। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আমাদের পাড়া আমাদের সম্মানে এই কাজটি হলো, খুবই উপকৃত হলো। যে বর্ষার সময় জল প্লাবিত হয়ে আমাদের টোটালটা ভেসে যায়, বাচ্চা কাচ্চা পার হতে খুব প্রবলেম হয়, এটা হওয়াতে আমরা খুবই খুশি। আমাদের সবই ক্যাম্পগুলো শেষ হয়ে গেছে, এখন ওয়ার্ক অর্ডার দিচ্ছে। আমাদের 20,000+ স্কিম সেটা আছে, ওইটা আমরা আশা করছি বাই ডিসেম্বর অ্যাজ পার দ্য ম্যান্ডেট অফ দ্য গভর্নমেন্ট আমরা ওইটা শেষ করতে পারবো। নদিয়া থেকে সমীর রুদ্র, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কালীপুজোর রাতে শব্দবাজির দাপট আমরা প্রত্যেকেই দেখেছি। পরের দিন দিওয়ালিতে শব্দ দৈত্যের দৌরাত্ম্য তুলনায় কম, তবে বায়ু দূষণের মাত্রা যথেষ্ট উদ্বেগের। আইন কানুন বিধিনিষেধ অনেক আছে, কিন্তু সেসবকে থোড়াই কেয়ার। একদিন বাজি ফাটালে কি আর এমন হবে, এ কথা মনের ফ্রেমে বাঁধিয়ে রেখে দুম দাম বাজি। সোমবার কালীপুজোর রাতে কলকাতা সহ জেলায় জেলায় শব্দবাজির দাপট। পরের দিন দিওয়ালিতে অবশ্য এর মাত্রা কিছুটা কম বলেই দাবি। সন্ধ্যের পর থেকে হঠাৎ দুমদাম ফাটতে শুরু করেছিল, আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধহয়, কিন্তু কালকে কিন্তু সত্যি সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল। এর কারণটা অবশ্য সত্যি সত্যি আমার জিজ্ঞেস করলে আমি জানি না, এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোনো রকম ইন্টারভেনশন হয়েছিল, এটা আমার জানা নেই। কালী পুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে। প্রায় 360 কেজি বাজি সিজ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে। 11টা স্পেসিফিক কেস করা হয়েছে। ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিস বা থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিলাম। আমাদের কিন্তু নজরদারি চলছে। মঙ্গলবার দিওয়ালির রাতে শব্দ দূষণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে একাধিক জেলা। দিওয়ালির রাতে কলকাতার সর্বোচ্চ শব্দমাত্রা ছিল 97 ডেসিবেল। পূর্ব বর্ধমানের মেমারি এবং নবগ্রামে সেটাই ছিল 100 ডেসিবেল। কোচবিহারের দিনহাটায় 100 ডেসিবেলেরও বেশি।
2 ঘন্টা টাইম ছিল 8টা থেকে 10টা। এবার 10টা থেকে রাত্রি 2-3 অবধি যদি বাজি ফাটানো হয় 125 ডেসিবেলের বাজি এবং একসাথে যদি 10 জন লোক ফাটায়, তাহলে সম্মিলিত শব্দ যেটা অ্যাকোস্টিক সাউন্ড হয় সেটা ভয়ঙ্কর হয়। কারণ শব্দবাজিতে যেটা বলা হচ্ছে যে ফর্মুলেশন করা হয়েছে, এটার থেকে আরও নতুন করে ফর্মুলেশন দরকার। সিএসআইকে মাথা খাটাতে হবে যাতে ফর্মুলেশনটা আরও কঠিন করা হয় এবং যাতে ধোঁয়াও কম হয়, শব্দটাও যাতে কম। শব্দ দূষণ কিছুটা রোখা গেলেও বায়ু দূষণের মাত্রা উদ্বেগের। মঙ্গলবার রাতে সল্টলেক এবং নিউ টাউনে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ু দূষণের মাত্রা ছিল 350, ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিগঞ্জে 300, দক্ষিণ কলকাতার পদ্মপুকুর এবং টালিগঞ্জে ছিল 200। বায়ু দূষণের এই মাত্রা কোনোটা খারাপ, কোনোটা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে। এই দুদিনে যা দূষণ বেড়ে গেছে সেটা ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই যে সূক্ষ্ম ভাসমান ধূলিকণা কোনোভাবেই 15 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে হওয়া উচিত না, সেখানে আছে 200, মানে অন্তত প্রায় 15 থেকে 20 গুণ বেশি আছে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বয়স্ক লোক আছে, শিশু এবং সন্তান সম্ভব বা মা যারা আছেন। নিউজ 18 বাংলা। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার। কেরলের প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে বিপত্তি, নতুন তৈরি টারম্যাকের একাংশে ধস। রাষ্ট্রপতি নামার পর একদিকে হেলে পড়ে হেলিকপ্টার। 4 দিনের সফরে কেরলের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি শবরীমালা মন্দির দেখতে যান। ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী। দ্রৌপদী মুর্মুর দীর্ঘায়ু কামনা মমতা বন্দ্যোপাধ্যায়। মেহুল চোকসির প্রত্যর্পণে বাধা নেই হিরে ব্যবসায়ী। ভারতে প্রত্যর্পণে বাধা নেই এমনটাই সায় বেলজিয়ামে কোর্টের। মেহুল চোকসির মুখ যুক্তি আশঙ্কা খারিজ। ঋণ খেলাপিতে অভিযুক্ত ব্যবসায়ী মেহুল চোকসি 13,500 কোটি ঋণ খেলাপিতে অভিযুক্ত। সেই অভিযোগ ওঠার পর সস্ত্রীক দেশ ছাড়েন ব্যবসায়ী। 12 এপ্রিল বেলজিয়ামে গ্রেফতার মেহুল চোকসি। হাসপাতাল থেকে গ্রেফতার করে আদালতে পেশ।